ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের ইংলিশ ক্লাস করার কথা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, পৃষ্ঠা নাম্বার 144। পৃষ্ঠার শেষে অল্প একটু দেওয়া আছে মাত্র। আমাদের মার্কার কই? এইটা সম্পর্কে কি তোমরা বাসায় কেউ একটু দেখছো? করছো? দেখছো? মনে থাকে না? কে কে দেখছো বাসায় এটা? আচ্ছা, গুড। 3। আচ্ছা, আজকে উপস্থিতি কম মনে হচ্ছে। 16 জন মাত্র। ছেলে দুইটার কি খবর? নাই তো ওরা ভয় আসে নাই আজকে পরীক্ষা হবে এই জন্য নাকি? তাই তো মনে হচ্ছে। গাড়ি টাড়ি পায় না, তাও তো 10টার সময় টাইম, তো 10:30 বাজে গেছে। তার মানে আসবে না। আচ্ছা, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে এবং লিটারেচার, এটাকে প্রথমত কয়েকটা পিরিয়ডে ভাগ করা হয়। আচ্ছা, মোট 8টা পিরিয়ড আছে। 8টা পিরিয়ডে ভাগ করা হয়। তারপরে এই পিরিয়ড গুলার আবার কিছু সাব পিরিয়ড আছে। ঠিক আছে? তো 8টা পিরিয়ড এতগুলো শুনে মনে হয় যে মুখস্থ রাখাটা খুব কঠিন বা মনে রাখাটা খুব কঠিন। আসলে না, এগুলা গল্পের মতো করে পড়তে হবে। এগুলা গল্পের মতো। আসলে তো জিনিসগুলো গল্পের মতো। শেক্সপিয়ার কোথায় কি করছে না করছে, এটা কি আর সায়েন্সের পড়া? এটা তো গল্পের মতো করেই তোমরা পড়বা। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ার সাথে সাথে খাতায় লিখবো। হ্যাঁ, সবাই খাতা বের করো। মানে লিখে লিখে শিখলে জিনিসগুলো মনে থাকে ভালো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। আচ্ছা, আমাদের 8টা পিরিয়ড আছে, তাই না? কালিটা ভালো লিখতেছি না। আচ্ছা, পিরিয়ড মানে কোন সময় আমরা কোন কালকে গণ্য করব। হ্যাঁ, প্রথম পিরিয়ডটা কি? ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম আছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে প্রথমটা হচ্ছে কি, বলার সাথে সাথে তোমরা রেসপন্স করবা। হ্যাঁ, ওল্ড ইংলিশ পিরিয়ড। পাবলিক। এখন পরীক্ষায় আসতে পারে যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মানে সময়সীমা কত? কত? 450 থেকে 1066। এটা কি বলতো? ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। সালটা কি? বিসি না এসি? এসি। এসি। বিসি কি বলতো? বিসি হচ্ছে, বিসি কি?
বিসি কি বলো? বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট মানে খ্রিস্টপূর্ব পড়ছো না, বাংলায় খ্রিস্টপূর্ব সেইটা। আর এসি মানে আফটার ক্রাইস্ট। আফটার ক্রাইস্ট মানে খ্রিস্টাব্দ। আচ্ছা, এখন এটা কি কি গেল? ওল্ড ইংলিশ পিরিয়ড। তো ওল্ড এর পরে কি আসে? মিডিল, তাই না? মিডিল ইংলিশ পিরিয়ড। ওল্ড এর পরে আসে মিডল ইংলিশ পিরিয়ড, MIDDL, মিডল ইংলিশ পিরিয়ড। এইটার সাল কত? 1066 থেকে 1500। এর মধ্যে 3টা ভাগ আছে, কিন্তু ভাগ 3টা আমরা এখন আলোচনা করব না। আগে আমরা 8টা পিরিয়ড মাথায় রাখার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে আমরা ধীরে ধীরে পিরিয়ড গুলার ভাগের ভিতরে যাব। তাহলে মিডিল হইলো। এরপর হচ্ছে কি? রিনাইসেন্স। রিনাইসেন্সের বাংলা কি বলতো? রেনেসা মানে নবজাগরণের শুরু হইলো ওদের। রেনেসা মানে কি? নবজাগরণ। 1500 খ্রিস্টাব্দের পর থেকেই মূলত ওই যে মানুষের বিভিন্ন আবিষ্কার শুরু হয়ে যায়। তখন হচ্ছে যে সবাই একটা নতুন উদ্দীপনা নিয়ে আগাইতে থাকে। রিনাইসেন্স পিরিয়ড, তাই না? রিনাইসেন্স বানানটা কি হবে? RENAISSANCE, রিনাইসেন্স। এস সালটা কত? 1500 থেকে 1660। বা তোমরা তো ভালো পারো। তারপরেরটা কি আসছে বলো তো? নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড এইটার সবচেয়ে কম সময় নিয়ে আসে, তাই না? নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সময়কাল কবে? 1660 থেকে 1798। তারপরে কি আছে? রোমান্টিক পিরিয়ড, তাই না? এই নামটা সবার মনে থাকে, তাই না? রোমান্টিক পিরিয়ড কবে? 1798 থেকে 1832। মাত্র 34 বছর। হাই হাই, খুব কম হয়ে গেল না? রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড কবে? 1798 থেকে 1832। এত কম? আচ্ছা, তারপরে কয়টা আছে? আর 3টা, ভিক্টোরিয়ান, মডার্ন আর পোস্ট মডার্ন। তার মানে ওরা মডার্ন আগে হয়ে গেছে, এখন ওরা পোস্ট মডার্নে চলতেছে। ছয় নম্বরে হচ্ছে ভিক্টোরিয়ান, না? ভিক্টোরিয়া কে বলতো? রানী ভিক্টোরিয়া, ব্রিটেনের রানী। বাহ, তোমরা তো ভালো জানো। ভিক্টোরিয়ান এস, না? ভিক্টোরিয়ান এস কবে? হ্যাঁ, 1901। তারপরে ভিক্টোরিয়ানের পরে মডার্ন। মডার্ন পিরিয়ড 1939। মাত্র ওই কয়দিন মডার্ন ছিল ওরা, কি বলো? তারপরে আলট্রা মডার্ন, না? পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন পিরিয়ড কত? 1939 থেকে প্রেজেন্ট, তাই না? আচ্ছা, একটা বিষয় বলো তো,
আগের যুগে যত কবি সাহিত্যিক ছিল এখনো তো নাই কেন, বা থাকলেও অত কথা হয় না কেন, তাদেরকে নিয়ে চর্চা হয় না কেন? স্যার আগে মানুষের কোনো ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ছিল না, মানুষ এটা নিয়ে বেশি পড়ে থাকতো না, কবি সাহিত্যিকদের ইয়াকে লেখনী নিয়ে বেশি ঘাটাঘাটি হতো। অনেক সময় বাড়ি বাড়ি এসে কবি সাহিত্যিকদের আর কি কবিতাগুলা বাড়িতে গান আকারে বলা হতো, যেগুলো মানুষ শুনতো অনেক ভালো লাগে। এখন তো এটার প্রচলন নেই। গুড, ভেরি গুড। অ্যাকচুয়ালি অ্যান্সারটা এরকম, এই গ্লোবালাইজেশনের এই যুগে এসে রবীন্দ্রনাথ কি লিখে গেছে ওটা তোমার বইয়ে পড়ে দেখার দরকার নাই, তুমি ওইটার উপর ইউটিউবে সার্চ দিলে কয়েকটা নাটক দেখতে পাচ্ছ। রবীন্দ্রনাথের গান শোনার জন্য রবীন্দ্রনাথের ওই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কাছে যাওয়ার দরকার নাই, তাই না? হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলেই চলে আসতেছে। আচ্ছা, এখন এই ডিজিটাল জামানায় এসে এইসব শিল্পী সাহিত্যিকদের কদর কমে গেছে। এখন সিনেমা ওইগুলো এখন যায়, এখন সিনেমা দেখতে গেলে মানুষেরা খারাপ মনে করে। আচ্ছা, আর বাংলাদেশে ভালো সিনেমা আছেই বা কয়টা? হুম, হুম, ঠিকই আছে, ভুল হয়েছে আমরা জানাবো না? আমরা কি বাচ্চাকে ভুলভাল করাবো? বাচ্চাকে যদি আপনি বুঝতে না পারেন কেমন টিচার আপনি? বাচ্চায় যদি আমার বইয়ের ভুল ধরে তাহলে কি থাকলো? আপনি বুঝেন না হলে আপনার ক্ষতি হবে। আর এগুলা বিষয় হচ্ছে কি, বই তো অনেক প্রিন্টিং মিস্টেক থাকে, ওগুলা মাঝে মাঝে একটা টিচার হিসাবে আমাদেরকে ওভারলুক করে যাইতে হয়। ওরকম করে সব স্যার খালি একটা দিচ্ছে, তাতে এরকম খালি বলে একটা দিচ্ছে স্যার রে। অন্যান্য কোশ্চেনগুলো এরকম করে দেখা যায় ভুল তো স্যারে ঠিক হয়ে যায়। কতগুলো কি স্যার ঠিক করতে স্যারের সংকেত সংকেত করার জন্য ভুল থাকে, তাহলে তো আরো শেষ। আমি তো জানি না। আচ্ছা যাই হোক, সব আলাপ বাদ দাও, তোমরা পড়াশোনা করো। এই বই দেখে দেখে লিখতেছো কেন? লেখা হইলে বলো, এগুলো আমরা একটু ওখানে হাতে ধরে আলোচনা করবো। এই মিলি, তাহলে লেখো। তাহলে আমরা শুরু থেকে আলোচনা করি। 1 নাম্বার এসটা কি ছিল? ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। টাইম কত ছিল? 450 থেকে 1066। আচ্ছা, 450-এর আগে কি ওরা পড়াশোনা জানতো না? তাহলে পড়াশোনা জানতো, কিন্তু 450-এর আগে ওদের ওইরকম কোনো মানে নথি উদ্ধার হয় নাই বা কেউ পায় নাই। তার আগে তো মানুষ তো নিশ্চয়ই কথা বলতো, ভাবের আদান প্রদান করতো, কিন্তু সেটার হয়তো কোনো লিখিত রূপ ছিল না, যার কারণে পারে নাই। আর বাংলা সাহিত্যের কবে? 650। হ্যাঁ, চর্যাপদ কবে রচিত হয়? 1907 সালে। 1907 সালে আবিষ্কৃত হয়েছে। রচিত হয় কবে? 650 থেকে 1200 খ্রিস্টাব্দে একটা লেখনী রচিত হয় কবে? 650 থেকে অষ্টম 1200। শতক। অষ্টম শতক। শতকে বলছেন স্যার আপনি? অষ্টম শতক মানে 800 সাল। 650 সালে তো নাই, 650 সালে বাংলাদেশের অস্তিত্বই ছিল না। 650 সালে এদিকে সব বন জঙ্গল ছিল, সব মনে করো যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে বুনো হাতি, ওগুলো দিয়ে ভর্তি ছিল। আমি তো ছোটবেলায় এই যে কি বলে 2000 সালের দিকে কত বন জঙ্গল দেখছি,
বুঝছো? এই নীলফামারী শহরের অনেক অনেক এলাকায় শহরের ভিতরে ধান চাষ হইতো, সেটাও দেখছি। এখন সেই সব জায়গায় বিল্ডিং উঠে গেছে। এই যে তোমরা এইখানে যে ইয়া দেখতেছো না, এই যে আশেপাশে ডাক বাংলো মোড়ের আশেপাশে যে এত কিছু দেখতেছো, এগুলো, হ্যাঁ এগুলো তো ধান চাষ হইতো। আমরা এগুলা যে ক্রিকেট খেলতাম, ওইখানে মাঝখানে একটা লতিফ ভাই চেম্বারের পিছনে একটা চাতাল ছিল, আমার কয়েকটা ফ্রেন্ডের বাসা ছিল ওইখানে, আমরা ওইখানে ক্রিকেট খেলতাম। আচ্ছা, তারপরে তারও আগে এগুলা যখন চাষাবাদ করার লোক ছিল না, তখন এগুলা নাকি জঙ্গল বাড়ি ছিল, মানুষ কেটে কুটে পরিষ্কার করছে। হম। আর এই যে এইখানে এই যে যে বাসাগুলো আছে, এটা একটা ডোবা ছিল, মানে নিচু জায়গা ছিল, ডোবা একবারে, মানুষ মাটি টাটি ভরাট করে বাড়ি বানাইছে। আর এই যে তোমাদের এই সামনে এই দিক দিয়ে গেছো কখনো? হুম, এই যে একটা পুলের মতো আছে না, ওই জায়গায় হচ্ছে যে আগে এসে নৌকা ভিড়তো, নৌকা ভিড়তো, ভিড়ে এই যে এইখানে তোমার হচ্ছে যে কাছারি ছিল অনেক আগে, যখন মহকুমা ছিল নীলফামারী, মানুষ এইখানে নৌকা থেকে নেমে এইখানে এই যে কোর্ট কাছারির এই দিকে আসতো, এবং ওইখানে একটা নৌকাও আবিষ্কৃত হয়েছিল। সেই নৌকা এখন নীলফামারী জাদুঘরে আছে। নীলফামারী জাদুঘর কোথায় দেখছো? সেটাও দেখো নাই? না জানারই কথা, অত ইয়া নাই তো। ওই যে ডিসি অফিসের পশ্চিম পাশের গেটটা দিয়ে ঢুকলে লাল বিল্ডিং আছে না, ওখানে লেখা আছে নীলফামারী জাদুঘর। ওই সপ্তাহে একদিন না দুই দিন জানি খুলে, আমি মনে হয় লাইফে একদিন না দুই দিন ঢুকছিলাম। ঢুকতে পারে, হ্যাঁ। আমি তো ওদিক দিয়ে যেদিনই যাই সেদিনই দেখি হুম, নীলফামারীর অনেক কিছু জিনিস আছে, অনেক প্রত্নতাত্ত্বিক বিষয় আছে। আচ্ছা, হ্যাঁ, নীল চাষের ইয়াটি আছে। নীল গাছ দেখছো? নীল গাছ, হ্যাঁ, নীল গাছ দেখো নাই? ওইখানে এখন তোমাদের ঢুকতে দিবে কিনা? অফিসার্স ক্লাব দেখছো? ওই যে ডিসির বাসভবনের পাশ দিয়ে একটা রাস্তা গেছে না, ওইটা দিয়ে সামনে ঢুকে ওই বাম পাশে একটা টিনের বড় ঘর আছে, নীলকুঠি ছিল ওইটা আগে, ওইখানে একটা নীল গাছ রাখা আছে। ডিসি গার্ডেন আর ডিসির বাড়ির মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। নীল নীল গাছ আছে ওইখানে। যাক, আমরা ওইটাতে কেন গেছিলাম? 650, সেখানে ছিল ইংলিশ হচ্ছে 450 থেকে 1066। আচ্ছা, ভালো কথা। তারপরে কি আসলো? মিডিল ইংলিশ পিরিয়ড। মিডিল ইংলিশ পিরিয়ডের টাইম কাল কবে? 1066 থেকে 1500। এইটা পর্যন্ত তো মনে থাকবে, সুন্দরভাবে মনে থাকবে। 1500 সাল যেহেতু একটা রাউন্ড ফিগার, তাহলে 450 থেকে 1066, 1066 থেকে 1500, বিশাল বড় একটা টাইম, দুইটা পিরিয়ড দিয়ে কভার। এইটুক মনে থাকবে, তাহলে এইটুক মনে থাকবে, তাহলে এইটুক মাথায় রাখো, ভুলে যাও। এখন আসে 6টা, এই 6টাই আসবে বাকি 400 বছরে, 400 বা 500 বছরে, তাই না? এখন আসো 1500। তারপরে ইংলিশটা কি আছে? তারপরে একটা রিনাইসেন্স। মিডিলের পরে শুরু হলো কি? রিনাইসেন্স। রিনাইসেন্স কত গেল? 1500 থেকে 1660। দেখো, এটাও একটা সুন্দর সাল কিন্তু, 1660, 1660। আচ্ছা, মনে রাখবা ওদের রিনাইসেন্স হয়েছে কবে? ওদের রিনাইসেন্স হয়েছে কবে? 1500 থেকে, তার মানে বাংলার স্বাধীনতার সূর্য অস্তের 100 বছর পূর্বে। মিলাই মিলাই পড়বা, নাহলে ওইগুলো সাল মনে রাখবো। বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায় কবে? 1757 সালে। তাহলে তার 100 বছর আগে ওরা রিনাইসেন্স শেষ করছে, নবজাগরণ শেষ করছে ওরা। তাহলে ওরা আগাবে না আমরা আগাবো? তাহলে কত গেল? রিনাইসেন্স। দেখো, আমরা এখন কিন্তু এতক্ষণ লিখলাম ডিটেলসে, এখন খুব সংক্ষেপে আমরা মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, দেখো, প্রথমটা কি ছিল? ওল্ড। বাস এইটুকু মনে রাখো। ওল্ড কত? 450 থেকে 1066। গুড, ভেরি গুড। 2 নম্বর হচ্ছে মিডিল। কত বেশি কিছু আমরা পড়বো না, খালি বলবো মিডিল। মিডিল হচ্ছে 1066 থেকে 1500, ঠিক আছে? এখন আসো 3 নম্বর। 3 নম্বর কি? রিনাইসেন্স। আরে নাই, রিনাই দিয়ে চলে যাবো। রিনাই হচ্ছে 1500 থেকে 1660। 1660 কিভাবে মনে রাখবো? 1757 100 বছর পূর্বে 1660 বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গেল 1757 সালে। তার মানে ওরা আমাদের 100 বছর আগে চিন্তা করে রাখছে। 100 বছর আগে যে কিভাবে চিন্তা করছে, এটা আমি আরেকটু পরেই উদাহরণ দেবো আরেকটা। আচ্ছা, এখন আসো কি? 1660। তারপরে কি হলো বাবা? 1660 থেকে
1798 গেছে। কি গেছে? নিও ক্লাসিক্যাল। কি গেছে? নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক মনে রাখবা, ক্লাসিক ক্লাসিক নিও ক্লাসিক, নতুন ক্লাসিক নিও ক্লাসিক। কত গেছে? 1660 থেকে 1798। এরপরে মনে রাখবা সবচেয়ে ছোটটা কি? সবচেয়ে ছোটটা রোমান্টিক। রোমান্টিক 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 কত? 1798 থেকে 1832। এখন রোমান্টিসিজম চলে গেছে। রানী এলিজাবেথ কি রানী ভিক্টোরিয়া চলে আসতে কাছে সব রোমান্টিসিজম বাদ। আমার আমলে, আমি নারী মানুষ, আমার শাসন আমলে কোনো রোমান্টিসিজম চলবে না। তাহলে কে চলে আসছে এখন? ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া কি করছে? ভিক্টোরিয়া করছে রোমান্টিসিজম বাদ। এখন আমি চলে আসছি, এখন আমার নীতিতে চলবে। 1832 থেকে কত পর্যন্ত চালাইছে? 1901 পর্যন্ত। বুঝছো? বিশাল টাইম চালাইছে। আয়রন লেডি নাকি? তারপরে কি হয়েছে? তারপরে সব চলে গেছে, কছে না এখন সবাই আমরা মডার্ন হয়ে গেছি, 1900 সাল চলে আসছে, আগের সব বাদ। মানে ওই যে কি আছে না, অগ্নিস্নানের সূচি হোক ধরা, আগের সব বাদ দিলাম, দিয়ে এখন কি করলাম আমরা? মডার্ন হয়ে গেছি। মডার্নে কত পর্যন্ত গেছি? মডার্নে গেছি 1901 থেকে 1939। 1939 কখন বাবা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা বলছি না আমরা আর মডার্ন নেই, আমরা এখন পোস্ট মডার্ন হয়ে গেছি। পোস্ট মডার্ন মানে কি? ও পোস্ট মডার্নে তো হয়েছি। আর পোস্ট মডার্ন, পোস্ট মডার্ন, পোস্ট মডার্ন কত? 1939 থেকে প্রেজেন্ট। আচ্ছা, এই যে পোস্ট মডার্ন আছে না, পোস্ট মডার্নের সাথে আরেকটা মনে রাখো, পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন কিন্তু এই 1939 এই দিক থেকে স্টার্ট হয় পোস্ট মডার্ন। তার আগে কিন্তু ছিল না, কারণ তার আগে মেডিকেল সায়েন্স যতটা উন্নত ছিল না যে তোমাদের পোস্ট মডার্ন করবে। তোমাদের না, মানে মানুষজনের আর কি। তাহলে এই হচ্ছে আমাদের এক নজরে 8টা পিরিয়ড, তাই না? এখন আমি এটা সামনে দাঁড়াইলাম, এখন কে একজন বলবে, কে বলবে বলো? না পড়া যাবে না, না না দেখে ভাই তুমি বলো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? শিলা, বলো। না না, লজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, 1066। গুড। মিডিল 1500। গুড, ভেরি গুড। তারপরে কি হইলো? রেনেসাঁ শুরু হলো, রিনাইসেন্স। হ্যাঁ, রিনাইসেন্স কত? 1500 থেকে 1660। 1660। এবার রিনাইসেন্স শেষ হয়ে গেল, তারপর নিও ক্লাসিক শুরু হইলো। ক্লাসিক হচ্ছে 1660 থেকে 1798 পর্যন্ত। তারপরে যখন ক্লাসিক শেষ হয়ে গেল, তারপরে রোমান্টিক আসলো। রোমান্টিক 1798 থেকে 1832 পর্যন্ত। ভিক্টোরিয়া আসি করলো রোমান্টিক বাদ। এখন আমি 1832 থেকে 1901। 1901 এসে মডার্ন শুরু হলো। মডার্ন 1901 থেকে 1939। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তারপরে 1939 থেকে চলে গেল বর্তমান পর্যন্ত পোস্ট মডার্ন। ঠিক আছে? আচ্ছা, বসো। কি বললাম আমরা? ইংরেজদের চেয়ে 100 বছর পিছিয়ে। কেন 100 বছর পিছিয়ে? উইলভার রাইট আর অলভিল রাইট, হ্যাঁ, দুই ভাই মিলে হেলিকপ্টার আবিষ্কার করছে কত সালে? কত সালে? কত সালে? 1905 সালে। 1905 সালে প্রথম উড়োজাহাজ আবিষ্কার হয়। ঠিক আছে? কারণ বাংলাদেশের ছেলে জুলহাস মোল্লা উড়োজাহাজ আবিষ্কার করলো কবে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের সাধারণ জ্ঞানে, যে বাংলাদেশের কোন কোন কি বলে বৈমানিক, বা এখন তো তাকে বৈমানিকই বলা হবে, বা উড়োজাহাজ আবিষ্কার করলো, হেলিকপ্টার আবিষ্কার যে করছে তার নাম কি? জুলহাস মোল্লা। জুলহাস মোল্লা কত সালে আবিষ্কার করলো? 2025 সালে। 2025 ইংলিশে লিখি। কত সালে আবিষ্কার করছে? 2025 সালে। কে? জুলহাস মোল্লা। এই কয়েকদিন আগে জুলহাস মোল্লা। জুলহাস মোল্লা পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক, এরকম আর কি। হ্যাঁ, এই বছর, এই রিসেন্ট কিছুদিন হচ্ছে। না না, সাইকেলের মতো না, ও একবারে রীতিমতো মোটর টটার লাগায়, গ্লাইডার টেকনোলজি ব্যবহার করে একটা ছেলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কত বছর পিছায় আছি আমরা?
120 বছর, হ্যাঁ 120 বছর পিছায় আছি না? আসলে না, আমরা 120 বছর পিছায় নাই, আমরা 120 বছর পিছায় নাই, আমরা 190 বিয়োগ 120, আমরা 70 বছর আগায় আছি। কেন? এই 190 বছর যদি ব্রিটিশরা আমাদের শোষণ না করতো, তাহলে ব্রিটিশদের আগে আমরা উড়োজাহাজ আবিষ্কার করতাম। হ্যাঁ কি বলো, এই কি বলো, ওরা জাহাজ বানানো শিখছে কার কাছ থেকে? ওরা অত্যাধুনিক জাহাজ বানানো শিখছে আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে। ভাস্কো দা গামা যে জাহাজ নিয়ে আসছিল, ওই জাহাজ দেখে আমাদের ভারতীয়রা হাসাহাসি করছে, যে এটা কোনো জাহাজ হলে আসছে ভালো জাহাজটা আমাদের এই নর্মাল জেলে মাঝি মোল্লারাই বানায়। আর এই জাহাজ নিয়ে আপনারা আমেরিকা থেকে আসছেন, আপনাদের কপাল ভালো যে জাহাজে আমরা ডুবি মরি যান নাই। তাদের নাকি স্যার ধন সম্পদও কম ছিল, যুক্তরাষ্ট্র। ওরা 1757 সালে আসলো না, এই 1700 খ্রিস্টাব্দে, মানে 1700 খ্রিস্টাব্দ মানে কি 16 শতকে ওয়ার্ল্ডের, পুরা ওয়ার্ল্ডের 1/3 জিডিপি ছিল ইন্ডিয়া, মানে ইন্ডিয়া মানে আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের 1/3 জিডিপি, মানে সারা বিশ্বের কাছে যত ধন সম্পদ ছিল তার 1/3 ছিল আমাদের কাছে। কিন্তু আমাদের এই ধন সম্পদ গুলো তারা লুট করে নিয়ে গেছে, তারা ওইটার লোভেই তারা আসছে। ওরা তো ছিল দস্যু ডাকাত, ওরা ওদের নিজেদের মধ্যে মারামারি করতো। হ্যাঁ, ফ্রান্স আর জার্মানির মধ্যে, ফ্রান্স জার্মানি আর হচ্ছে তোমার কি বলে ইংল্যান্ড, এই তিনটা তো সবসময় পরাশক্তি হিসেবে ছিল। আর মাঝখানে ছিল ইতালি, তার রাজধানী ছিল রোম, রোমান সাম্রাজ্য। করোনায় তোমরা রোমান সাম্রাজ্যের কথা শুনছো না? এখন না শান্তি হয়েছে, তো আগে তো ওরা সবচেয়ে বেয়াদব, ইউরোপিয়ানরা সবচেয়ে বেয়াদব ছিল, কথা বুঝছো? ওরা সব মানে আমাদের আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখন পর্যন্ত যতটা ভদ্র সভ্য, ওরা কোনোদিনও এতটা ভদ্র সভ্য ছিল না, নট ইভেন নাও, এখন পর্যন্ত না। ওরা সবকিছু মিডিয়ায় আসে না তো, ওদের দেশে দেখো যতগুলো সন্ত্রাস হয়, আমাদের সারা বাংলাদেশ হিসাব করলে তত সন্ত্রাস হবে না, কিন্তু ওদের ওগুলো মিডিয়ায় আসে না, কম আসে, কথা বুঝছো? ওদের দেশে তো মৃত্যুদণ্ড আইনে নাই। হ্যাঁ, মারি ফেলাইলো কাকে, তুমি মারি ফেলাইলো তোমার মৃত্যুদণ্ড হবে না ওখানে। এখন তোমরা ইউরোপে যে খুন করবা, 30 বছরের সশ্রম কারাদণ্ড, 450 বছরের সশ্রম কারাদণ্ড, 2000 বছরের সশ্রম কারাদণ্ড, এরকমও রেকর্ড আছে। তার মধ্যে মরে গেলে গেলা না, জেলখানার হিসাবে কতদিন, কত মাসে বছর বলো তো? জেলখানার হিসাবে মনে হয় 10 মাসে বছর। কেন কেন 10 মাসে বছর? ছুটির দিনগুলো বাদ, ওই ছুটির দিনগুলো বাদ দিয়ে ওরা ধরে 9 মাসে বছর, 10 মাস না, সরি 9 মাস। কারণ শুক্র শনিবার যদি সরকারি ছুটি হয়, তাহলে 50টা সপ্তাহ তো এমনি পড়ে, তাই না? তো 50টা সপ্তাহ করলে যদি শুক্রবার করেও ধরো 50 দিন, আবার ওই দিকে ধরো সরকারি ছুটি টুটি অমুক তমুক থাকে, ওই দিকে ধরো আরো ওইরকম 30-40 দিন ধরে, সব মিলে ধরো তো 90 দিন, 90 দিন বাদ 9 মাসে বছর। এখন যদি কারো 10 বছরের কারাদণ্ড হয়, তাহলে সেখান থেকে আর 9-10 90 মাস, তাহলে 7.5 বছর সে কারাদণ্ড ভোগ করবে, তারপর ছাড়ে দিবে। আচ্ছা, এখন আসো, এখন আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডে চলে যাব। ওল্ড ইংলিশ পিরিয়ডে কি কি ধরনের সাহিত্য হয়েছিল, এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, ওল্ড ইংলিশ পিরিয়ডের বিখ্যাত লেখকগুলো হচ্ছে ক্যাডমন, কেনে উলফ,
তারপর হচ্ছে ভেনেরাবল বেদ, আলফ্রেড, আর কিছু অজ্ঞাত কবি আছে। অজ্ঞাত কবিদের মধ্যে বিওলফের নাম সবচেয়ে বেশি শোনা যায়। বিওলফ, বিওলফ ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন। এটি প্রথম দীর্ঘতম ইংরেজি কবিতা। আচ্ছা, প্রথমে আমরা এখানে বাংলা ইয়াটা লিখছি কিডমন, কিন্তু সঠিক উচ্চারণটা হবে কেডমন বা ক্যাডমন। ক্যাডমন, ক্যাডমনকে আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট বা ইংরেজি সাহিত্যের আদি কবি বলা হয়। তিনি অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন নামেও পরিচিত। তার প্রধান সাহিত্য কর্ম হলো প্যারাফ্রেস। তিনি লিখেছেন জেনেসিস, এক্সোডাস আর জুডিথ। এটা উচ্চারণটা ওখানে যদি লিখছে জুডিথ, কিন্তু আমাদের উচ্চারণটা হবে জুডিস, জুডিস। কারণ ইংরেজিতে হাদিস একটা বাংলা শব্দ আছে না, হাদিস করে লেখে হাদিত, হাদিত। আমরা উচ্চারণ করি কি হাদিস। এরকম জুডিথ লিখছে না, এটা উচ্চারণ করবো আমরা জুডিস, জুডিস। তাহলে কে আছে বলতো এখানে? ক্যাডমন। ক্যাডমন সংক্ষেপে দেখো কি আছে, মানে বাসায় যেভাবে তোমরা পড়বা দেখো ক্যাডমন। ক্যাডমন কি ইংরেজি সাহিত্যের আদি কবি, এইভাবে লিখো, ইংরেজি সাহিত্যের আদি কবি। তারপরে সে যুগের মিল্টন বলা হয়, সে যুগের মিল্টন। মিল্টনকে জন মিল্টন প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিগেইন লিখছে, তাই না? অন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, ক্যাডমন হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি কবি, সে যুগের মিল্টন। আর আর কি কি লিখছে? তার বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্ম কি? না না না, মিল্টন বলা হয় আর কি, বলা হয়। হ্যাঁ, বিখ্যাত সাহিত্যকর্ম প্যারাফ্রেস, প্যারাফ্রেস। আচ্ছা, তারপরে আর কি কি লিখছে? জেনেসিস, জেনেসিস, এক্সোডাস নাকি? এক্সোডাস। তারপর জুডিথ। আর আর কোনো তথ্য আছে এর সম্পর্কে? 4টা তথ্য না, বাস হয়ে গেল। তারপরে কি আছে? কেনেউলফ, অ্যাংলো স্যাক্সনের উল্লেখযোগ্য কবি। তিনি লিখেছেন জুলিয়ানা, এলেন, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টল, কি দেখতে পাচ্ছি না, অ্যাপোস্টলস, অ্যাপোস্টলস কি কি, কে নাম কি, নাম কি, নাম কি? কেনেউলফ, কেনে উলফ না ওলফ? উলফ, উলফ একজন অন্যতম কবি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের, তাই না? তার সাহিত্যকর্ম কি? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এর কবি, এর সাহিত্যিক বা কবি। একটা কথা লিখলে হইল না। তারপর কি লিখছে? জুলিয়ানা, এলেন, তারপর কি? অ্যাপোস্টেলস, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টেলস। দুটো হইলো, কেনেউলফ হইলো। তারপর আর কি আছে? ভেনেরাবল বেদে। বেদে মানে ওই যে আমাদের ওই যে নৌকায় চড়ে বেড়ায় যে সাপ টাপ ধরে যে ওরা, বেদে? না, ওটার নাম হচ্ছে আর বেদে। কি নাম? ভেনেরাবল বেদে, তাই না? নামটা ইংলিশে লিখছে ভেনেরাবল বেদে। ভেনেরাবল বেদে কি করছে, তার ভূমিকা কি ইংরেজি সাহিত্যে? দ্য ফার্স্ট হিস্টোরিয়ান English literature, called father of English. তিনি লিখেছেন, কি কঠিন বানান, এক্লেসিয়াস্টিক্যাল হিস্টোরি অফ ইংলিশ, মানে ইংরেজদের ধর্মীয় ইতিহাস। মানে এক্লেসিয়াস্টিক্যাল
এক্লেসিয়াস্টিক্যাল মানে ধর্মীয়। তার উপাধি হচ্ছে ডক্টর অফ দ্য চার্চ। এটা চার্চ মানে তো ধর্মরাজও বলে। আচ্ছা, ভেনারেবল বেদে, তাহলে আসি আমরা ভেনারেবল বেদের ইয়াগুলা লিখি। কি হয়েছে ভেনারেবল বেদে? কি ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ লিটারেচার। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে ইয়া কি? ফাদার অফ ইংলিশ। আচ্ছা, কল্ড ফাদার অফ ইংলিশ, কল্ড ফাদার অফ ইংলিশ। তারপর এক্লেসিয়াল, এক্লেসিয়াল না, এক্লেসিয়াস্টিক্যাল, এক্লেসিয়াস্টিক্যাল, এক্লেসিয়াস্টিক্যাল। তারপর কি? হিস্টোরি অফ, ecclesiastical history of the English, ecclesiastical history of the English, সংক্ষেপে ইএনজি লিখলাম। তারপরে কি উপাধি? কি চার্চ, উপাধি হচ্ছে ডক্টর অফ দা চার্চ। ক্রুচ না কেদানি বললা? ঠিক আছে, তোমার ইয়াটাও ঠিক আছে, সিএইচ তে ক হয়। হ্যাঁ, সিএইচ যদি প্রথমে থাকে তাহলে চ উচ্চারণ হয়। ঠিক আছে, যেমন চকোলেট সিএইচ প্রথমে আছে চ, চক সিএইচ এল কে চক। তাহলে ভেনারেবল বেদে গেছে। তারপরে কি আছে? আলফ্রেড, আলফ্রেড, আলফ্রেড। এখন পর্যন্ত তার সম্পত্তি শেষ হয় না। তার সম্পত্তির একটা অংশ, মানে প্রত্যেক বছর ওটার যে লভ্যাংশ আসে, হ্যাঁ, সেইটার একটা অংশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, আর বাকিটা আবার মূলধনের সাথে যোগ হয়। না হলে তো এতদিন ধরে দিতে দিতে শেষ হয়ে যাইত, বুঝছে না? ওরা একটা সুন্দর সিস্টেম করে রাখছে। 100 টাকা যদি তার লাভ হয়, 10 টাকা দিয়ে মনে করো নোবেল পুরস্কার দেয়, 90 টাকায় আবার ফান্ডে যোগ হয়। ব্যাংকেই আছে। আলফ্রেড না, আলফ্রেড কি ছিলেন? গ্রেট প্রোজ রাইটার। প্রোজটা কি? পিআরওএসি, প্রোজ না? প্রোজ দেখো, মোবাইলে সার্চ দাও, প্রোজ মানে কি? গুগল বাবাজির হেল্প নাও, সার্চ দাও। গর্ত, গদ্য, গদ্য, গদ্য লেখক, তাই না? তাহলে দেখছো এরা, আলফ্রেড কত সাল থেকে লেখা শুরু করছে? ওর জীবনে কত সাল থেকে কত সাল?
849 থেকে 899, 849 থেকে 899। আচ্ছা, তাহলে এরা 849 থেকে 899-তে গদ্য লেখা শুরু করছে, তাই না? আর বাংলা সাহিত্যে গদ্য আমরা কবে লেখা শুরু করছি? প্রমোদ চৌধুরী এসে অনেক কষ্ট মষ্ট করে গদ্য লেখা শুরু করছে, তাও আবার প্রথম দিকে সে মনে করো পণ্ডিতদের তুলে ধুনোর শিকার হয়েছে। বাংলা সাহিত্যের একবারে হরেরাম করে দিল প্রমোদ চৌধুরী যখন সে গদ্য লেখা শুরু করছে। বুঝছো? তারপর ওই যে একটা কবিতা ছিল না, গালি দিয়া সব গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির, শুনছো? এলেন শোনো নাই? আয় হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা শুরু করছে, কিন্তু প্রমোদ চৌধুরী এসে সেটাকে একটা সুন্দর রূপ দিছে। চলিত ভাষা লেখা শুরু করছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন গদ্য লেখা শুরু করছে তখন তো সব হাই হাই রব পড়ে গেল। তখন সবাই বলে আরে ঈশ্বরচন্দ্র তো বাংলা সাহিত্যকে পুরো মেরে দিল। কিন্তু তখন রাধা রামমোহন বললো যে না, ঈশ্বরচন্দ্র ঠিকই করছে। সে তার মনের ভাব গদ্যে প্রকাশ করবে না পদ্যে প্রকাশ করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তো আপনারা সাহিত্যিকরা কথা বলতে পারেন না, আপনারা পণ্ডিতরা কথা বলতে পারেন না। সাহিত্য একটা চলমান প্রক্রিয়া। আজকে সে হচ্ছে পদ্য থেকে বের হয়ে গদ্য লিখছে, কালকে গদ্যের অন্য রূপ আসবে। সাহিত্য চলমান প্রক্রিয়া। আজ থেকে 1000 বছর আগে কি আপনারা ছিলেন? আপনারা লিখতে পারতেন? তখন পণ্ডিতরা বুঝছে যে না, কথা তো ঠিক, সাহিত্য তো চলমান প্রক্রিয়া। জ্যোতি ও বিরাম চিহ্নের। আর মাইকেল মধুসূদন হচ্ছে সনেটের প্রবর্তক। আচ্ছা, তাহলে আলফ্রেড গেল। আলফ্রেড আবার কি ছিল জানো? এবার হচ্ছে কিং অফ ওয়াসেক্স। কিং অফ ওয়াসেক্স একটা রাজ্যের নাম, একটা রাজ্য। আমাদের যেরকম ওই যে রংপুর আগে একটা রাজ্য ছিল, আচ্ছা, তো তখন তো রংপুর ছিল না, রংপুর ছিল কোচবিহার সাম্রাজ্যের অন্তর্গত। কি সাম্রাজ্য? কোচবিহার। রংপুর দিনাজপুর এটা কোচবিহার সাম্রাজ্যের অংশ ছিল। তারও আগে কিসে ছিল? গৌড়, কুন্ড্র, এগুলা। আচ্ছা, কিং অফ ওয়াসেক্স। তারপরে আরেকটা কি হচ্ছে, তার আরেকটা বৈশিষ্ট্য কি ছিল? কি ছিল? কিং আলফ্রেড দ্য গ্রেট। কিং আলফ্রেড দ্য গ্রেট or the great আলফ্রেড। আচ্ছা, আর একজন আরো অনেকজন অখ্যাত কবি আছে, অজ্ঞাতনামা কবি আছে, ওগুলা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। তারপরে খালি মনে রাখো বিওলফ ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন। এতে 3200 লাইন রয়েছে, লেখকের নাম জানা যায়নি, সম্ভবত 650 সালে রচিত হয়েছিল। কাব্য স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের পটভূমিতে রচিত হলেও ইংল্যান্ডের জাতীয় মহাকাব্যের স্বীকৃতি পায়। বিওলফ ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন। বিওলফ ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন। আমাদের চর্যাপদের মতো। হ্যাঁ, এটা বুঝছি। হ্যাঁ, আমিও প্রথমে মানুষের নামই মনে করছিলাম, কিন্তু পড়াশোনা করার পরে বুঝছি যে ওটা আসলে মানুষের নাম না, বুঝছো? ওই যে একজনের নাম আছে না, কি জানি, কেনেউলফ, তো এরকম আমি বিওলফ আরেকজন মনে করছিল প্রথমে। ওটা দেখি যে না, বিওলফ হচ্ছে এটা হচ্ছে ইয়ার নাম, ওদের সাহিত্যের নাম বিওলফ। BEOWLF, BEOWLF, বিওলফ। এটা কি? ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন। এছাড়াও আরো কিছু ইংরেজি মহাকাব্য আছে, সেগুলোর নাম কি বলতো? দ্য ওয়াইফস কমপ্লেইন্ট, হাজব্যান্ডস মেসেজ, সিফারার, দ্য ওয়ান্ডারার। মাত্র 4টা, তার মধ্যে তো 2টা মনে রাখা সহজ। হ্যাঁ, কি কি বলো? দ্য ওয়াইফস কমপ্লেইন, তারপরে দ্য হাজব্যান্ডস মেসেজ, তারপরে তারপরটা কি আছে?
দ্য সি ফেরার, দ্য সি ফেরার, তারপরে দ্য ওয়ান্ডারার, ওয়ান্ডারার। আচ্ছা, এগুলা চারটাই কিন্তু চারটা মানে রিলেটেড। কিভাবে রিলেটেড? এই চারটা কিভাবে রিলেটেড বলো তো? শোনো, ওই ইংরেজরা ওই সময় না, ওই যে বললাম একটু দস্যু টাইপের ছিল, আর ওদের ওই দিকটা সমুদ্র বেশি, তো যার কারণে বিশেষ করে ইংল্যান্ড, ইংল্যান্ড একটা কি মূলত দ্বীপ রাষ্ট্র। ওর সাথে কারো কোনো দেশের সীমানা আছে? নাই। ফ্রান্স, জার্মানি, ইতালি কারো সীমানা আছে ওর সাথে? নাই। চারিপাশে সমুদ্র। তো ওরা মূলত ওই সামুদ্রিক ভাবেই চলতো, মানে ব্যবসা বাণিজ্য করার জন্য এক দেশ থেকে আর এক দেশ যাইতো। তারপর ওদের ওই দেশের মধ্যে আবার মেলাগুলা দ্বীপ, ইংল্যান্ডের মধ্যেও মেলাগুলা দ্বীপ আছে আবার। তো যার কারণে ওই দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য করার জন্য ওরা ওরা তো মূলত ইউরোপরা মূলত বণিক জাতি ছিল। কি জাতি? বণিক জাতি। ওদের ওইদিকে এমন ঠান্ডা, আর বরফ পরে সবসময় তো ওরা উৎপাদন করতে পারে না, বুঝছে না, মানে কৃষিকাজটা অত উৎপাদন করতে পারে না, ওদেরকে ওই নিয়ে এসেই চলতে হয় আর কি, বণিক জাতি এক প্রকার। তো ওরা কি করতো, ওই যে বাইরে যাইতো, অনেকদিন থাকতো, তো ওয়াইফের সাথে থাকতো না, এই জন্য ওয়াইফস কমপ্লেইন্ট। কথা হচ্ছে, ওয়াইফদের কমপ্লেইন হচ্ছে যে হাজবেন্ডের সাথে থাকে না। আচ্ছা, ভালো কথা। তারপরে ওয়াইফের কমপ্লেইন শুনে কি করলো, হাজবেন্ড মেসেজ পাঠাইলো। মেসেজ পাঠায় কি বললো, যে আমি তো সি ফেরার, আমি তো সমুদ্রে ফেরারের মতো বেড়াই, তাই না? আমি তো সমুদ্রে ফেরারের মতো বেড়াই। তারপরে এই ফেরারের মতো বেড়াইতে বেড়াইতে মাঝে মাঝে ওয়ান্ডারফুল কিছু জিনিস দেখি, এই হচ্ছে যে ওয়ান্ডার। মনে থাকবে এইভাবে? আচ্ছা, আরে না। তারপর গেল, তাহলে আমাদের কত সাল পর্যন্ত হয়ে গেল বলতো? 1066 পর্যন্ত হইলো, তাই না? 1066 পর্যন্ত হইলো, ওল্ড ইংলিশ পিরিয়ড শেষ। আচ্ছা, তাহলে এখন বলো তো, ওল্ড ইংলিশে আমরা কি কি শিখলাম? বলো, ওল্ড ইংলিশে আমরা কি কি শিখলাম? প্রথমে কে ছিল? ক্যাটমন। ক্যাটমন কি ছিল? আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট, আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট। তারপরে ইংরেজি সাহিত্যের মিল্টন বলা হইতো, অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন। তার হচ্ছে যে প্রধান সাহিত্যকর্ম প্যারাফ্রেজ। এর সাথে আর কি কি আছে তার? হ্যাঁ, জেনেসিস, এক্সোডাস আর জুডিস। আচ্ছা, তারপরে কি আসলো? কেনিউলফ। কেনিউলফ কি করছে? একজন উল্লেখযোগ্য কবি, লিখছে কি? জুলিয়ানা, এলেন আর দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টেলস। তারপরে আসছে সেই ভেনারেবল বেদে। ভেনারেবল বেদে কি করছে? সে কি দ্য ফার্স্ট হিস্টোরিয়ান ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যে নিয়ে আসে প্রথম ইতিহাস লিখছে। ঠিক আছে, এই জন্য হিস্টোরিয়ান অফ ইংলিশ লিটারেচার বলা হয়। আচ্ছা, এখন হিস্টোরিয়ান অফ ইংলিশ লিটারেচার, কিন্তু সে কি কামের জন্য এইটা তাকে বলা হয়েছে? ওই যে লিখছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার, তাই না? আচ্ছা, এটা কি ছিল? মূলত একটা ধর্মীয় ইতিহাস। আচ্ছা, ইংরেজদের ধর্মীয় ইতিহাস। আর তার উপাধি কি? ডক্টর অফ দ্য চার্চ। আচ্ছা, তারপরে কি আসলো? আলফ্রেড, কিং আলফ্রেড দ্য গ্রেট, 849 থেকে 899। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কি? আসলে সে একজন গদ্য রাইটার, ফেমাস প্রোস রাইটার, কিন্তু সে কি প্রোস লিখছে এটা এখানে নাই, আসলে আছে, কিন্তু তার প্রোস গুলা বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে অতটা উল্লেখযোগ্য নয়, এজন্য এখানে হয়তো নামধাম গুলা দেয় নাই। তারপরে কয়জন রাইটার আমরা পাইলাম এখানে? 4 জন রাইটার। কি কি 4 জন রাইটার? বই না দেখে আমার দিকে তাকায় বলো। প্রথম জনের নাম কি? কেটমন। কেটমনের পরে কেনিউলফ, তারপরে ভেনারেবল বেদে, তারপরে আলফ্রেড, কিং আলফ্রেড। তারপরে আমরা পড়বো ইংরেজি সাহিত্যের কিছু বিখ্যাত এবং এই অজ্ঞাত না, বিখ্যাত
বিখ্যাত সাহিত্যকর্ম, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে কি বেনিউলফ। বেনিউলফ হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন। এর পাশাপাশি আরো 4টা ইয়াকে ইংরেজি সাহিত্যের কি মহাকাব্য হিসাবে স্থান দেওয়া হয়েছে। কি দ্য ওয়াইফস কমপ্লেইন, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য সি ফেরার, দ্য ওয়ান্ডারার। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আদি যুগ শেষ, এখন আমরা মধ্যযুগে প্রবেশ করব। মধ্যযুগের সাল কত? 1066 থেকে 1500 পর্যন্ত। এখন আসো, এখন এই যে 1500 সাল পর্যন্ত যে আছে, এইটাকে কিন্তু 3টা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, এজ অফ চসারিয়ান, উত্তরটা হবে চসারিয়ান। ঠিক আছে, জিওফ্রে চসার নামে একজন ইংলিশ লেখক ছিল, তার নাম অনুযায়ী ওই সময়কালটাকে বলা হয় চসারিয়ানেস। তারপরে ব্যারেনেস। আচ্ছা, এই যে 1066 থেকে 1500 ছিল, তাই না? মিডল ইংলিশ পিরিয়ড। কি ছিল? মিডল ইংলিশ পিরিয়ড। সংক্ষেপে আমরা শিখে নেই, এটা হচ্ছে যে মিডল। মিডল কত ছিল? 1066 থেকে 1500। মিডলের প্রথম ভাগটা কি ছিল? মিডলের প্রথম ভাগটা কি, নাম কি? এর আগেরটা কি ছিল? ওল্ডটা অ্যাংলো স্যাক্সন ছিল, তাই না? এটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড। অ্যাংলো নরমান, অ্যাংলো নরমানের সময়কাল কবে? 1340 থেকে 1400। তাহলে 1066 থেকে যে শুরু হলো, তাহলে বাকিটা কই গেল? 1340 থেকে কত? 1400। মানে এই সময়কালটাতে নরমান নামে একজন সাহিত্যিক ছিল, ওই জন্য তার নাম অনুসারে এই সময়কালটাকে অ্যাংলো নরমান সময়কাল বলা হয়। এখন 1066 থেকে শুরু হলো অ্যাংলো নরমান, শুরু হলো 1340-এ। মাঝখানে কিছু ছিল না? নিশ্চয়ই কিছু ছিল, কিন্তু ওইটাকে এই যুগ বিভাগের মধ্যে নিয়ে আসে নাই। ঠিক আছে, সবকিছুকে যে সবকিছুর মধ্যে নিয়ে আসতে হবে এমনটা আসলে না। তারপরে এজ অফ চসারিয়ান, এজ অফ চসারিয়ান, CHAU। তারপরে কি আছে? CERRIAN, চসারিয়ান। চসারিয়ান, চসারিয়ান 1400 থেকে শুরু হয়েছে, তারপরে আর ফিনিশিং টাইমটা নাই, তাই না? চসারিয়ান আসলে মানে চসার কবে মারা গেছে এটা এখন পর্যন্ত ওইভাবে সালটা ইয়া না, মানে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা যায় নাই, যার কারণে বলছে যে 1400 সাল থেকে চসারিয়ান এজটা মোটামুটি শুরু হয়। এবং ব্যারেনের যে এজ, সেই এজ শুরু হওয়ার পরেও চসারিয়ানের সময়কাল কিছুটা সময় থাকে। কারণ কত সাল পর্যন্ত থাকে এটা ক্লিয়ার না হওয়ার কারণে এটা বলে নাই। হ্যাঁ, 3 নাম্বারটা কি ছিল? ব্যারেনেস। ব্যারেনেস, তাই না? ব্যারেনেস। ব্যারেনেসটা কত সাল থেকে ছিল? 1485 থেকে 1500। তাহলে ব্যারেনের এজটা অনেক অল্প সময় ছিল, তাই না? মাত্র 15 বছর ছিল। আচ্ছা, তো এটা নিয়ে খুব একটা বেশি হাউকাউ করার দরকার নাই, কারণ হচ্ছে যে মাত্র 3টা এজ মিডল ইংলিশ পিরিয়ডে। একটা হচ্ছে কি, প্রথমটা কি অ্যাংলো নরমাল পিরিয়ড। অ্যাংলো নরমাল পিরিয়ড কি 1340 থেকে 1400। তারপরে কি হচ্ছে জিওফ্রে চসারের আমল, চসারিয়ানের 1400 থাকিয়া আনলিমিটেড, পরেরটা জানা নাই। তারপরটা কি হচ্ছে ব্যারেনেস, কি 1485 থেকে 1500। বাস, শুধুমাত্র 3টা জিনিস মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে, এগুলো গল্পের মতো জিনিস। এখন আসো আমরা চলে যাব এই মিডিল এজের উল্লেখযোগ্য কবি এবং সেই সব কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য রচনা নিয়ে। ঠিক আছে, মানে তারা কি কি রচনা করেছে। আচ্ছা, এখানে সবচেয়ে বড় হচ্ছে যে বলা হয় কি রজার বেকন, ফেমাস লিটারারি পারসন ইন অ্যাংলো নরমাল পিরিয়ড। ঠিক আছে, তার ওয়ার্কটা কি ওপুস মাজুস বা ওপাস মাজুসও বলতে পারো। ওপাস মাজুস, রজার বেকন, তাই না? একজন বিজ্ঞানীর নাম ছিল না, ফ্রান্সিস বেকন? মনে পড়ে? ফ্রান্সিস বেকন, দুইটা আবার এক করিও না। ফ্রান্সিস বেকন বিজ্ঞানী আর রজার বেকন সাহিত্যিক। তাহলে আমরা মিডিলে আছি, তাই না? মিডিল। তাহলে রজার বেকন বানানটা কি? ROGR, রজার বেকন বানান কি? বেকন, রজার বেকন।
রজার বেকন কি লিখছে? ওপাস মাজুস, ওপাস মাজুস। আর প্রথম যে লাইনটা লিখছে একজন ফেমাস লিটারারি পারসন, আর ফেমাস লিটারারি পারসন বলেই তো কি আমরা পড়তেছি। ও লাইনটা দেওয়া যে কথা না দেওয়া কি কথা। কি লিখছে? ওপাস মাজুস। তারপরে আসো ওই যে জিওফ্রে চসার, এই হচ্ছে যে একজন বিখ্যাত লোক জিওফ্রে চসার। আমরা এখন জিওফ্রে চসারের উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আলোচনা করব। জিওফ্রে চসার, জিইও বানান কি? জিও ডাবল এফ আর ই ওয়াই, জিওফ্রে, সিএইচএইউ সিইআর, জিওফ্রে চসার। সে কি কি কাম করছে? মধ্যযুগের 14 শতকের সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে যদি বলা হয় যে মধ্যযুগের 14 শতকের সর্বশ্রেষ্ঠ কবিকে, জিওফ্রে চসার। আমরা মনে রাখবো 14 শতকের সর্বশ্রেষ্ঠ কবি, 14 শতকের সর্বশ্রেষ্ঠ কবি। আর জিওফ্রে চসার কবিকার, ওটা তো মধ্যযুগের, আমরা তো জানি। আচ্ছা, তারপরে কল্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অর পোয়েম। ফাদার অফ ইংলিশ কে ছিল? ফাদার অফ ইংলিশ তো ভেনারেবল বেদে, ফাদার অফ ইংলিশ ভেনারেবল বেদে। আর ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অর পোয়েম এইটাকে জিওফ্রে চসার। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অর পোয়েম, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, পোয়েট্রি অর পোয়েম। আচ্ছা, তারপরেটা কি? অলসো কল্ড ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর লিটারেচার। তাহলে ফাদার অফ ইংলিশ ছিল ভেনারেবল বেদে, শুধু ফাদার অফ ইংলিশ বললে ভেনারেবল বেদে। আর যদি ইংলিশ পোয়েম বলো আর ইংলিশ লিটারেচার বলো, তাহলে দুইটাই হবে জিওফ্রে চসার। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি গেল, ফাদার অফ ইংলিশ লিটারেচারও সে, তাই না? ইংলিশ লিটারেচার। ওকে, তারপর কি বলছে? মর্নিং স্টার, এটা বানানটা এসটিআর লিখছে, ওটা স্টার হবে, এসটিএআর হবে। হ্যাঁ, মর্নিং স্টার অফ রিনাইসেন্স বলা হয়। মানে এই মিডিলের পরেই তো রিনাইসেন্স শুরু, তাই না? তো মানে প্রত্যেকটা যুগ শুরু হওয়ার আগে লেখকদের লেখনীর মধ্যে পরবর্তী যুগের একটা আভাস পাওয়া যায়। এই জন্য মানে দিনের শুরুটা কি হয়? সকাল দিয়ে। সকাল উঠলেও যেমন বোঝা যায় যে দিন শুরু হচ্ছে, এরকম জিওফ্রে চসারের রাইটিং থেকে মনে হচ্ছিল যে নতুন একটা পরিবর্তন আসতে যাচ্ছে। সেই পরিবর্তনটাই ছিল রিনাইসেন্স। তাহলে জিওফ্রে চসার হচ্ছে মর্নিং স্টার অফ রিনাইসেন্স। এখন এ কিন্তু মিডিল যুগের কবি, তাই না? এখন পরীক্ষায় দিল যে কাকে মর্নিং স্টার অফ রিনাইসেন্স বলা হয়। এখন সেখানে জিওফ্রে চসারের নাম আছে। তোমরা ভাবতেছো আরে জিওফ্রে চসার তো হচ্ছে মধ্যযুগের সেরা কবি, তাহলে তো জিওফ্রে চসার এখানে হবে না। কিন্তু উত্তরটা জিওফ্রে চসার। এইভাবে কনফিউজ করা থাকবে পরীক্ষায়। মর্নিং স্টার অফ রিনাইসেন্স। তারপরে কি আছে? তার বিখ্যাত ওয়ার্ক গুলা কি কি? The Canterbury Tales, the Canterbury Tales, the House of Fame, the Parliament of Fowls, the Legend of Good Omen, and the Book of the Duchess. কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দ্য ক্যান্টারবারি টেলস চসারের সর্বশ্রেষ্ঠ রচনা। এই কাব্যে প্রায় 17,000 লাইন এবং মোট 32টি চরিত্র রয়েছে। 1478 সালে এটি প্রথম ছাপা হয়। ওরা তো মদ খাই। ওরা নাকি স্যার খালি ভোরে নাকি কবিতা লেখে, তারপরে নাকি যখন স্বাভাবিক মুডে আসে তখন বলে লিখতে পারে না। কোন একটা কবিতা আমাদের একটা ইংলিশ টিচার ছিল, উনি বলতে কোন যেন একটা কবিতা আছে অসমাপ্ত, উনি মাঝে লিখছে আর পরে লিখতে পারেনি, পরে ওই ঘরে ছিল না, ওই ঘরে আর ঢুকতে পারে নাই। আচ্ছা, ওদের দেশে যে ঠান্ডা, সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য মদ খেয়ে শরীরকে গরম রাখে। যদিও মদ খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। ইসলামের দৃষ্টিকোণ থেকে শরীরকে গরম রাখার আরো অন্য ওয়ে আছে।
মধু খাইতে পারো, তারপরে মাংস খাইতে পারো, ডিম খাইতে পারো। হুম, তাহলে কি কি লাগছে, কি কি লিখছে সে? এক দুই করে হিসাব করি। দা ক্যান্টারবুরি টেলস। টেলস মানে কি বলতো? টেলস শব্দটার অর্থ কি? গল্প। ক্যান্টারবুরির গল্প, দ্য ক্যান্টারবুরি টেলস। ক্যান্টারবুরি একটা জায়গার নাম। তারপরে দ্য হাউস অফ ফেম। দ্য হাউস অফ ফেম। 3 নম্বর দ্য পার্লামেন্ট, মানে সংসদ। পার্লামেন্ট বানানটা ভুল হলো। দ্য পার্লামেন্ট অফ হাউস। তারপর দ্য লিজেন্ড অফ গুড ওমান। ওটা লিজেন্ড অফ গুড ওমান একটাই, দ্য লিজেন্ড অফ গুড ওম্যান and the book of Duchess and the book of Duchess. আসবে আসবে, সিরিয়ালি আসবে। The book of Duchess. DUT DUT দেখে নাই? Duchess CH, এটা H বানান কি বলতেছি? ডাবল এস দিছে, ডাবল এস। দ্য ক্যান্টারবারি টেলস, এটাতে কি আছে? 17,000 লাইন, আর হচ্ছে 32টি চরিত্র। আর কি ছাপা হয় কবে? 1400 না 1700? 1478 সালে ছাপা। ঠিক আছে, তাহলে চসার হইল জন ওয়াইক্লিফ। তিনি প্রথম বাইবেলের ইংরেজি অনুবাদক, ফাদার অফ ইংলিশ প্রোস। জিওফ্রে চসার সম্পর্কে পড়লাম, এখন জন ওয়াইক্লিফ। তাহলে মনে রাখা কষ্ট না? বাংলা সাহিত্য হইলে তো হইতো, কিন্তু এটা ইংলিশ সাহিত্য, যার বইটি আমরা জীবনে পড়ি নাই, আর তাদের নাম আর সাহিত্য কর্মগুলা পড়তে হচ্ছে, তাই না? কঠিন আসলে কিছু না, মনে রাখলেই সোজা। হ্যাঁ তাই তো, জন ওয়াইক্লিফ। হচ্ছে যে গ্রেট প্রোস, কিন্তু প্রথম রচনা করলেই যে ফাদার হয় তা না, কিন্তু হচ্ছে যে সে ওই গদ্যটা বা যে যেটা লিখছে সেটার মধ্যে একটা ভালো ভাব বাচ্চা থাকতে হয়। তাহলে জন ওয়াইক্লিফ হচ্ছে বাইবেলের প্রথম ইংরেজি অনুবাদক। বাইবেলের প্রথম ইংরেজি অনুবাদক আর ফাদার অফ ইংলিশ প্রোস। ফাদার অফ ইংলিশ প্রোস। আচ্ছা, তারপর এত দুইটাই। তারপরে উইলিয়াম ক্যাক্সটন। উইলিয়াম ক্যাক্সটন ফার্স্ট ইংলিশ প্রিন্টার। শুধু একটাই জিনিস, উইলিয়াম ক্যাক্সটন। উইলিয়াম ক্যাক্সটন। উইলিয়াম ক্যাক্সটন কি করছে? ফার্স্ট ইংলিশ প্রিন্টার।
উইলিয়াম ল্যাংল্যান্ড। স্যাটায়ার, ফার্স্ট ইংলিশ স্যাটায়ার। স্যাটায়ার মানে কি? রম্যরচনা। সার্চ করো, সার্চ করো। তিনি লিখেছেন ভিশন অফ পিয়ার্স প্লাউম্যান। ভিশন অফ কি লিখছে? পিয়ার্স প্লাউম্যান। উইলিয়াম ল্যাংল্যান্ড। উইলিয়াম ল্যাংল্যান্ড বিদ্রুপাত্মক মানে রম্যরচনা। সাহিত্য কি লিখছে? তার সাহিত্য কি? ভিশন অফ পিয়ার্স প্লাউম্যান। ভিশন অফ পিয়ার্স প্লাউম্যান। আর কি? ফার্স্ট ইংলিশ স্যাটায়ার রাইটার, তাই না? ফার্স্ট ইংলিশ স্যাটায়ার রাইটার। ফার্স্ট ইংলিশ স্যাটায়ার রাইটার, ঠিক আছে। ডেন্ট বা ডান্টি। ডান্টি হচ্ছে উচ্চারণটা কি হয়? ডান্টি হয় না? ডেন্ট বা বাংলায় বলা হয় দান্তে। দান্তে। ইতালীয় কবি দান্তে আলিগিরি তাকে ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়। তার বিখ্যাত মহাকাব্য দ্য ডিভাইন কমেডি, তার বিখ্যাত কবিতা ইনফার্নো। ইতালীয় কবি দান্তে পেত্রার্ক, সনেটের পেত্রার্ক আছে না, এই সেই পেত্রার্ক। PETRARCH কি নাম? পেত্রার্ক। এবং বোকাসিও কে একত্রে থ্রি ক্রাউনস বলা হয়। তাহলে দান্তে, ইতালীয় কবি দান্তে আলিগিরি। আলিগিরিটা বাংলা বাংলা লাগতেছে না? ওই যে আলিগড় নামে একটা জায়গা আছে, আলিগড় দীঘা। আচ্ছা, তাহলে কি হচ্ছে? দান্তে, তাই না? দান্তে মূলত ইতালীয় কবি। তাকে বলা হয় কি? ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ নাকি ইতালিয়ান লিটারেচার? ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। তারপর মহাকাব্য কি? দ্য ডিভাইন কমেডি। ডিভাইন মানে কি? স্বর্গীয়। দ্য ডিভাইন কমেডি। আর কাব্য কি? কাব্য হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে ইন আলাদা আর ফার্নো শব্দটা আলাদা, তাই না? ইনফার্নো। তারপর থ্রি ক্রাউন্স কে? থ্রি ক্রাউন্স কি? কে থ্রি ক্রাউন্স বলো? থ্রি ক্রাউন্স এর 1 নম্বর হচ্ছে দান্তে, 2 নম্বরে হচ্ছে পেত্রার্ক। বানান বলো? ARCH পেত্রার্ক। হ্যাঁ। তারপর 3 নম্বর হচ্ছে বোকাসিও। বোকাসিও। তাহলে হয়েছে, এই ছিল হচ্ছে ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। তাহলে আমরা শর্টকাট একটা রিভিউ করি। ইংরেজি সাহিত্যের মধ্যযুগে আমরা কয়জন সাহিত্যিকের নাম পড়লাম? মাত্র 6 জন।
কয়জন? 6 জন। প্রথম কে ছিল? রজার বেকন, তারপরে জিওফ্রে চসার, তারপরে হচ্ছে জন ওয়াইক্লিফ, তারপরে উইলিয়াম ক্যাক্সটন, তারপরে উইলিয়াম ল্যাংল্যান্ড, তারপরে দান্তে, তারপরে কে? দান্তে। রজার বেকন কি করছিল? ওপাস মাপুস লিখছিল, ঠিক আছে। এবার জিওফ্রে চসার, তার অবদান অনেক, তাই না? জিওফ্রে চসার কি করছে? 14 শতকের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, 14 শতকের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর লিটারেচার, তাই না? তারপরে হচ্ছে মর্নিং স্টার অফ রিনাইসেন্স, তারপরে বিখ্যাত ওয়ার্কগুলা কি? দ্য ক্যান্টারবুরি টেলস, তারপরে দ্য হাউস অফ ফেম, পার্লামেন্ট অফ ফাউস, তারপরে লিজেন্ড অফ গুড ওম্যান অ্যান্ড দ্য বুক অফ ডাচেস। এর মধ্যে দ্য ক্যান্টারবেরি টেলসটা সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? 17,000 লাইন, 32টা ক্যারেক্টার আছে। ছাপা হয়েছে কবে? 1478 সালে। ক্লিয়ার? তাহলে জিওফ্রে চসারটা আরেকজন বলো তো, কেউ একজন বলো তো, তুমি বলো, জিওফ্রে চসার কি কি করছে বলো। দাঁড়াও বলো। 14 শতকের সর্বশ্রেষ্ঠ কবি, বলো 14 শতকের সর্বশ্রেষ্ঠ কবি। তারপরে কি করছে? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অর পোয়েম, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর লিটারেচার। আচ্ছা, 3টা গেল। তারপরে মর্নিং স্টার অফ রিনাইসেন্স, তারপরে লিখছে কি কি? ক্যান্টারবুরি টেলস লিখছে, তারপরে হাউস অফ ফেমস লিখছে, পার্লামেন্ট অফ ফাউলস লিখছে, আর লিজেন্ড অফ গুড ওমেন এন্ড দ্য বুক অফ ডাচেস, তাই না? এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনটা? ক্যান্টারবুরি টেলস। ক্যান্টারবুরি টেলস কেন বিখ্যাত? 17,000 লাইন আর 32টা ক্যারেক্টার আছে, 1478 সালে ছাপা হয়েছে। এটা হইলো। এখন বসো। তারপরে আর কি কি আছে? জন ওয়াইক্লিফ কি করছে? বাইবেলের প্রথম অনুবাদ করছে। আর কি হয়েছে? ফাদার অফ ইংলিশ প্রোস, মানে ইংরেজি গদ্যের জনক। আচ্ছা, তারপরে উইলিয়াম ক্যাক্সটন কি করছে? ফার্স্ট ইংলিশ প্রিন্টার। তারপরে হচ্ছে যে উইলিয়াম ল্যাংল্যান্ড কি করছে? তিনি হচ্ছেন কি? ফার্স্ট গ্রেট ইংলিশ স্যাটায়ার। আর তার রচনাটার নাম কি? ভিশন অফ পিয়ার্স প্লাউম্যান। ল্যাংল্যান্ড শেষ। তারপর হচ্ছে দান্তে কি? ইতালীয় কবি, পুরো নাম কি? দান্তে আলিগিরি। তারপরে কি হয়েছে? সে ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। তার রচনা কি কি? মহাকাব্য কি কি? ডিভাইন কমেডি। আর কাব্যের নাম কি? ইনফার্নো। কবিতার নাম হচ্ছে ইনফার্নো। 3 ক্রাউন্স কে? 3 ক্রাউন্স হচ্ছে দান্তে, পেত্রার্ক আর বোকাসিও। মধ্যযুগ শেষ, তাই না? তাহলে 1500 সাল পর্যন্ত কমপ্লিট। এখন বাকি থাকলো আর কত সাল? 450 থেকে 1500 সাল চলে গেছে, 1000 সাল পড়া শেষ। এখন আর বাকি আছে পরের 500 সাল। এই পরের 500 সালেই তো যত কাহিনী হয়েছে। আচ্ছা, আজকে আমরা আরো করবো। হ্যাঁ, পরীক্ষা আছে না আজকে? পরীক্ষা দিবে না? 12টা বাজছে তো। তাহলে আমাদের মিডিল পর্যন্ত পড়া থাকলো। পরের দিন আমরা রিনাইসেন্স থেকে আবার শুরু করব, ঠিক আছে? পরের দিনে কবে হবে? আগামী শুক্রবার। তাহলে আগামী শুক্রবার কি 1 ঘন্টা অঙ্ক করবে, 1 ঘন্টা ইংরেজি করবা? আচ্ছা, ঠিক আছে। আমার ভাই লেকচার দিতে কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে এই ইংলিশ ক্লাসটাতে কোঅপারেট করার জন্য।